মুসলিমদের ইতিহাসে সুলতান সুলেমানের মতো খুব কম শাসকই আছেন যিনি পুরো ইউরোপে দুর্দণ্ড প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং একই সঙ্গে মুসলিমদের জন্য একটি নিরাপদ ও সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ১৬০০ শতকের সময় এদিকে বেলগ্রেড থেকে বাগদাদ, ভূমধ্যসাগর থেকে আরব উপদ্বীপ এবং ওদিকে মাগরিব থেকে মাশরিক, এই সাম্রাজ্য তখন ছিল একটি পূর্ণাঙ্গ মুসলিম বিশ্বশক্তি। ইতিহাসের এই সময়টায় অটোমান সাম্রাজ্য এমন এক পর্যায়ে পৌঁছেছিল সে সময় রাষ্ট্রের শক্তি, শাসন ব্যবস্থা ও সংস্কৃতি সবকিছুতেই এক বিশাল পূর্ণতা দেখা যায়। আর এসবের কেন্দ্রবিন্দুতে ছিল অটোমান কিং সুলতান সুলেমান খান। সুলতান সুলাইমানের শাসনামলে অটোমান সেনাবাহিনী ইউরোপীয় ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক শক্তিতে পরিণত হয়। সুশৃঙ্খল জানিসারি বাহিনী, শক্তিশালী অশ্বারোহী সেনা এবং আধুনিক কামান ব্যবস্থার সমন্বয়ে এই বাহিনী একের পর এক ইউরোপীয় প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম হয়। আজকের ভিডিওতে আমরা সুলতান সুলেমানের সত্যিকারের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিডিওর ভেতরে ঢুকি। আর তার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতি শুক্রবারই মুসলিমদের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ১৫২০ সালে ইয়াভুজ সুলতান সেলিমের মৃত্যু হয়। এরপর তার একমাত্র পুত্র সুলতান সুলাইমান অটোমান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সেখানে তার বয়স ছিল মাত্র ২৫ বছর। অল্প বয়স হওয়া সত্ত্বেও তার সামনে ছিল একটি শক্তিশালী ও বিস্তৃত সাম্রাজ্য, যার সীমানা পূর্বে পারস্য সীমান্ত থেকে শুরু করে পশ্চিমে ইউরোপের অন্তঃস্থল পর্যন্ত বিস্তৃত ছিল। অনেকের ধারণা ছিল এই তরুণ শাসক হয়তো তার পিতার মতন কঠোর নন, কিন্তু সুলতান সুলাইমান খুব অল্প সময়ের মধ্যেই সেই ধারণাকে ভুল প্রমাণ করেন। সুলতান সুলেমান সিংহাসনে বসার পরপরই অটোমান সাম্রাজ্যের ব্যাপক উন্নয়ন ও সংস্কারের সূচনা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র বিশাল অঞ্চল নয়, প্রয়োজন একটি সুসংহত প্রশাসন, সুশৃঙ্খল আইন ও কার্যকরী অর্থনীতি। এগুলো ছাড়া সাম্রাজ্য কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই প্রথমেই তিনি প্রশাসনিক সংস্কার শুরু করেন। রাজ্য পরিচালনার প্রতিটি স্তরকে পুনর্বিন্যস্ত করেন, নতুন প্রশাসনিক নিয়মাবলী প্রণয়ন করেন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি তিনি আইন সংস্কারে গুরুত্ব দেন। শরিয়াহ ও সাধারণ আইনের মধ্যে সমন্বয় ঘটিয়ে রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেন। এ কারণে তিনি কানুনি বা আইন প্রণেতা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। অর্থনীতিতে তিনি বাণিজ্য সম্প্রসারণ ও কর ব্যবস্থা পুনর্গঠন করেন। নৌবাহিনী শক্তিশালী করে ভূমধ্যসাগরে নিরাপত্তা নিশ্চিত করেন এবং অটোমান সাম্রাজ্যকে ইউরোপ ও এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। সিংহাসনে বসার পরপরই এই সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অটোমান সাম্রাজ্যকে ইতিহাসের এক স্বর্ণযুগে প্রবেশ করায়। সুলতান সুলেমান ভালো করেই জানতেন যে সাম্রাজ্যের স্থায়িত্বের মূল ভিত্তি হল একটি শক্তিশালী ও সুসংগঠিত সেনাবাহিনী। তাই তিনি জানিসারি বাহিনীকে আবারও পুনর্গঠন করেন এবং ঢেলে সাজান। এছাড়াও সুলেমান তাদের প্রশিক্ষণ ও সুশৃঙ্খলতার উপর বিশেষ গুরুত্ব দেন, যাতে তারা যুদ্ধে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতে পারে। এই বাহিনীগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জানিচারি বাহিনী, আখিনজি বাহিনী এবং সুলতানের বিশেষ প্রতিরক্ষা বাহিনী। নৌবাহিনীও তার সংস্কারের আওতায় আসে। ভূমধ্যসাগরে অটোমান নৌবাহিনীকে শক্তিশালী করে সাগরপথের প্রতিটি অংশে নিরাপত্তা নিশ্চিত করেন এবং কিছুদিনের মধ্যেই হাইরুদ্দিন বারবারোসা পাশাকে কাপ্তানি দরিয়া বা প্রধান নৌকমান্ডো হিসেবে নিযুক্ত করেন। এর পাশাপাশি উজিরে আজম হিসেবে দক্ষ যোদ্ধা এবং সুলতান সুলেমানের সহচর ইব্রাহিম পাশাকে নিযুক্ত করেন। সুলেমানের এই সেনাবাহিনী সংস্কার শুধু যুদ্ধ জয়ের জন্যই নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও অপরিহার্য ছিল। শৃঙ্খলাবদ্ধ দক্ষ সেনা রাজ্যের প্রতিটি সীমান্তকে সুরক্ষিত রাখে। এছাড়াও অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে এবং সাম্রাজ্যের বিস্তৃতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুলেমান সিংহাসনে বসার পরের এই সংস্কারগুলোর ফলেই অটোমান সেনাবাহিনী ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আরও এক ধাপ আধুনিক ও এক অনন্য শক্তি হিসেবে পরিচিত হয়, যার ফলে সুলেমান তার সামরিক অভিযানের যুগান্তকারী বিজয় অর্জন করতে শুরু করেন। তিনি ১৫২১ সালে বেলগ্রেড পতনের মধ্য দিয়ে মধ্য ইউরোপের দরজায় মুসলিম অগ্রযাত্রা শুরু করেন।
এর ঠিক 1 বছর পর মুসলিম বাহিনী দুর্দণ্ড প্রতাপের সাথে 1522 সালে রোডসের দুর্গে মুসলিম পতাকা ওড়াতে সক্ষম হয়। এরপরে সুলেমান মুসলিম বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে শুরু করেন। তার মধ্যে 1926 সালে মোহাক্সের যুদ্ধের দামামা বেজে উঠল। ইউরোপ তখনও বুঝে ওঠেনি তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক শক্তি যা শুধু তলোয়ার চালাতে জানে না, যুদ্ধকে চিন্তায় রূপ দিতে জানে। ডানিউব নদীর পথ ধরে অটোমান সেনাবাহিনী এগিয়ে আসছে। এই অগ্রযাত্রা কোনো হঠাৎ আক্রমণ নয়, এটি বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক কৌশলগত পরিকল্পনার চূড়ান্ত রূপ। এই অভিযানের দৃশ্যমান নেতা সুলতান সুলাইমান আল কানুনি, কিন্তু তার পেছনে সেনাবাহিনীর মানচিত্রে চোখ রেখে প্রতিটি পদক্ষেপ হিসেব করে যিনি দাঁড়িয়ে আছেন তিনি গ্র্যান্ড ভিজিয়ার পারগালি ইব্রাহিম পাশা। মোহাক্সের যুদ্ধক্ষেত্র আসলে তাঁর চিন্তারই বাস্তব রূপ। হাঙ্গেরি তখন ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত। অভিজাতদের দ্বন্দ্ব, দুর্বল রাজকোষ, পুরনো নাইট কেন্দ্রিক যুদ্ধ পদ্ধতি সব মিলিয়ে দেশটি ছিল একটি ভাঙতে থাকা দেয়াল। ইব্রাহিম পাশা এই দুর্বলতাগুলো শুধু জানতেন না, তিনি জানতেন কোথায়, কখন এবং কিভাবে আঘাত করলে এই দেয়াল ভেঙে পড়বে। মোহাক্সের সমভূমিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নেওয়া ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কাদাময়, নিচু ও খোলাই ভূমি ভারী বর্মপড়া ইউরোপীয় নাইটদের জন্য ছিল এক অভিশাপ, কিন্তু অটোমান বাহিনীর জন্য এটাই ছিল আদর্শ হত্যাক্ষেত্র। 29 আগস্ট, যুদ্ধের সকাল। অটোমান বাহিনী নিখুঁতভাবে সাজানো। সামনে জানিসারি ও কামান, পেছনে সুলতান, আর দুই পাশে অপেক্ষমান সিপাহী ক্যাভালরি। কেন্দ্রটা ইচ্ছাকৃতভাবে কিছুটা ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকাটাই ছিল পুরো যুদ্ধের মূল ফাঁদ। এই বিন্যাস কোনো তাৎক্ষণিক সিদ্ধান্তের নয়, এটি ইব্রাহিম পাশার হাতে আঁকা এক নিখুঁত নকশা। অন্যদিকে তরুণ রাজা লুইস দ্বিতীয় ও হাঙ্গেরীয় সেনাপতিরা সেই দুর্বল কেন্দ্র দেখে বিভ্রান্ত হন। তারা বিশ্বাস করেন একটি প্রবল ক্যাভালরি চার্জই যুদ্ধ শেষ করে দেবে। তারা জানতেন না এই সিদ্ধান্তটাই আসলে তাদের মৃত্যুদণ্ডে সই করা। হাঙ্গেরীয় নাইটরা বজ্রের মতো ছুটে আসে। ভারী বর্মে ঢাকা ঘোড়াগুলো কাদায় ঢুকে গতি হারাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম পাশার নির্দেশে অটোমান কামান গর্জে ওঠে। ধোঁয়া, শব্দ আর আগুনের যুদ্ধক্ষেত্র মুহূর্তেই নরকে পরিণত হয়। জানিসারিদের বন্দুকের গুলি সামনে থেকে আঘাত হানে, আর যখন হাঙ্গেরীয় বাহিনী বুঝতে শুরু করে যে তারা আটকে গেছে, ঠিক তখনই দুই দিক থেকে সিপাহী ক্যাভালরি ঝাঁপিয়ে পড়ে। এটি ছিল একটি নিখুঁত ডাবল এনভেলপমেন্ট, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। মাত্র 1 থেকে 2 ঘন্টা ইউরোপের এক শক্তিশালী রাজ্যের সেনাবাহিনী ইতিহাস থেকে মুছে যায়। পালাতে গিয়ে রাজা লুইস দ্বিতীয় কাদামাখা খালে পড়ে ডুবে মারা যান। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই শুধু একটি যুদ্ধ নয়, হাঙ্গেরির রাষ্ট্রীয় আত্মাও মারা যায়। এই মুহূর্তে সুলাইমান বিজয়ীর আসনে বসেন, কিন্তু এই বিজয়ের প্রকৃত মানে আরও গভীর। মোহাক্স প্রমাণ করে দেয় মধ্যযুগীয় নাইট যুদ্ধের যুগ শেষ। আগ্নেয়াস্ত্র, কৌশল, পরিকল্পনা আর মানসিক যুদ্ধ, এটাই ভবিষ্যৎ। এই ভবিষ্যতের স্থপতিদের একজন ছিলেন ইব্রাহিম পাশা। তিনি শুধু একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন এক যুগ পরিবর্তনকারী কৌশলবিদ। মোহাক্সের সমভূমিতে তলোয়ার যেমন কথা বলেছিল, তার চেয়েও জোরে কথা বলেছিল ইব্রাহিম পাশার চিন্তাশক্তি। এভাবেই মোহাক্সের যুদ্ধ শেষ হলো, কিন্তু সুলতান সুলেমানের অভিঘাত তখনও থামেনি। হাঙ্গেরির রাজা লুইস দ্বিতীয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইউরোপের রাজনৈতিক মানচিত্রে এক গভীর ফাটল তৈরি হয়। সুলতান সুলাইমান আল কানুনি বুঝে যান এই বিজয় শুধু একটি রাজ্য দখলের সুযোগ নয়, এটি পুরো মধ্য ইউরোপের ক্ষমতা ভারসাম্য বদলে দেওয়ার মুহূর্ত। মোহাক্সের পর অটোমান বাহিনী বুদা নগরীতে প্রবেশ করে। হাঙ্গেরির রাজধানী কার্যত অরক্ষিত, কিন্তু সুলাইমান এখানে স্থায়ী দখল কায়েম করেননি। তিনি জানতেন হাঙ্গেরির ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্র হবে অটোমান এবং হ্যাবসবার্গদের মাঝে। তাই তিনি ধ্বংস নয়, রাজনৈতিক দাবার চাল খেলতে শুরু করেন। হাঙ্গেরির সিংহাসন শূন্য। এই সুযোগে 2 শক্তির সামনে আসে। একদিকে অস্ট্রিয়ার আর্চডিউক ফার্ডিন্যান্ড হ্যাবসবার্গ, রোমান সম্রাট চার্লস পঞ্চমের ভাই। অন্যদিকে ট্রান্সিলভানিয়ার শক্তিশালী নেতা ইয়ানুস জপলিয়া। সুলাইমান বুঝে যান এখানে সরাসরি দখলের চেয়ে অনুগত শাসক বসানোই বেশি কার্যকর। তিনি ইয়ানুস জপলিয়াকে হাঙ্গেরির রাজা হিসাবে সমর্থন দেন। বিনিময়ে জপলিয়া অটোমান আধিপত্য স্বীকার করেন।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হাঙ্গেরি কার্যত অটোমান বলয়ের অন্তর্ভুক্ত হয়, কিন্তু কাগজে কলমে স্বাধীন রয়ে যায়। এটি ছিল সুলাইমানের কূটনৈতিক প্রতিভার এক অনন্য উদাহরণ। অন্যদিকে ফার্ডিন্যান্ড হ্যাবসবার্গ এই সিদ্ধান্ত মেনে নেননি। তিনি হাঙ্গেরির পশ্চিম অংশ দখল করে নিজেকে রাজা ঘোষণা করেন। ফলে হাঙ্গেরি পরিণত হয় একটি বিভক্ত ভূখণ্ডে, এক অংশ অটোমান সমর্থিত, অন্য অংশ হ্যাবসবার্গ নিয়ন্ত্রিত। এই দ্বন্দ্বই সুলাইমানকে ধীরে ধীরে ভিয়েনার দিকে ঠেলে দেয়। 1527-28 সাল। সুলাইমান সরাসরি ভিয়েনার দিকে এগিয়ে যাননি। তিনি আগে নিশ্চিত করতে চেয়েছেন বলকান ও ডানিউব করিডোর সম্পূর্ণ নিরাপদ কিনা। একের পর এক দুর্গ অটোমান নিয়ন্ত্রণে আসে। হাঙ্গেরিতে হ্যাবসবার্গ প্রভাব দুর্বল করতে সামরিক ও কূটনৈতিক দুই পথই ব্যবহার করা হয়। এ সময় সুলাইমান উপলব্ধি করেন ভিয়েনা শুধু একটি শহর নয়, ভিয়েনা হল হ্যাবসবার্গ শক্তির প্রতীক, মধ্য ইউরোপের প্রবেশদ্বার এবং অটোমান অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা। 1529 সালে শুরুতে ইয়ানুস জাপুলিয়া আবারও হ্যাবসবার্গদের চাপে পড়েন। ফার্ডিন্যান্ড তার রাজধানী দখল করে নেয়। এই ঘটনা সুলাইমানের জন্য ছিল একটি স্পষ্ট বার্তা, এখানে আর কেবল কূটনীতি যথেষ্ট নয়। সুলাইমান সিদ্ধান্ত নেন এই দ্বন্দ্বে স্থায়ী সমাধান করতে হবে, হ্যাবসবার্গদের হৃদয়ে আঘাত করতে হবে, আর সেই হৃদয় ছিল ভিয়েনা। এবার শুরু হলো ভিয়েনা অবরোধের অভিযান। 1529 সালের শরৎ। ডানিউব নদীর পথ ধরে অটোমান সেনাবাহিনী যখন এগিয়ে আসে, তখন ইউরোপ বুঝতে পারে এটি আর সীমান্ত যুদ্ধ নয়। এবার যুদ্ধ এসে দাঁড়িয়েছে হ্যাবসবার্গদের হৃদয়ে। সামনে ভিয়েনা, মধ্য ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গনগরী। কিন্তু এই অভিযান শুরু থেকেই সহজ ছিল না। বলকান ও হাঙ্গেরির ভেতর দিয়ে দীর্ঘ অগ্রযাত্রায় অটোমান বাহিনী এক ভিন্ন শত্রুর মুখোমুখি হয়। প্রকৃতি, টানা বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা এবং বন্যায় কামান টানা কঠিন হয়ে পড়ে। বহু ভারী কামান পথেই ফেলে আসতে হয়। তবুও সুলাইমান পিছু হটেননি, কারণ তিনি জানতেন ভিয়েনার সামনে দাঁড়ানো মানেই ইতিহাসের সামনে দাঁড়ানো। সেপ্টেম্বরের শেষ দিকে অটোমান বাহিনী ভিয়েনার উপকণ্ঠে পৌঁছায়। শহরটি তখন প্রস্তুত। প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন নিকলাস ফন সালমো, একজন বয়স্ক কিন্তু অভিজ্ঞ সেনানায়ক। সৈন্য সংখ্যায় তারা অটোমানদের তুলনায় অতি নগণ্য, কিন্তু তাদের কাছে ছিল শক্ত প্রাচীর, সুসংগঠিত প্রতিরক্ষা এবং একটি মাত্র লক্ষ্য, সময় কেনা। সুলাইমান সরাসরি পূর্ণ আক্রমণে যাননি। প্রথমে তিনি শহরকে মানসিকভাবে ভাঙতে চেয়েছেন। আত্মসমর্পণের প্রস্তাব পাঠানো হয়, ভিয়েনা তা প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যানের সঙ্গে সঙ্গেই শুরু হয় অবরোধ। অটোমান কৌশল ছিল পরিষ্কার, দীর্ঘমেয়াদী অবরোধ নয়, দ্রুত প্রাচীর ভেঙে শহরে প্রবেশ। কিন্তু ভারী কামানের অভাবে সেই কাজ সহজ ছিল না। তাই অটোমান ইঞ্জিনিয়াররা মাটির নিচে সুড়ঙ্গ খনন শুরু করে প্রাচীরের নিচে বিস্ফোরণ ঘটিয়ে ধস নামানোর চেষ্টা করা হয়। ভিয়েনার রক্ষীরা এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় ছিল না। তারা পাল্টা সুড়ঙ্গ খুঁড়ে অটোমান খননকারীদের আটকায়, বিস্ফোরক নিষ্ক্রিয় করে। শহরের ভেতরে খাদ্য সংকট শুরু হলেও মনোবল ভাঙেনি তারা। অক্টোবরের শুরুতে অটোমান বাহিনী একাধিক প্রাচীর ভাঙার চেষ্টা করে। জানিশারিরা আক্রমণে যায়, কিন্তু সংকীর্ণ ফাটল দিয়ে প্রবেশ করতে গিয়ে তারা প্রতিরক্ষাকারীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এখানে অটোমান সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজেই আসেনি। ভিয়েনার প্রাচীর যুদ্ধকে সীমাবদ্ধ করে দিয়েছিল। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শীত দ্রুত এগিয়ে আসছিল, বৃষ্টি আবার শুরু হয়, খাদ্য সরবরাহ কঠিন হয়ে পড়ে, দূরবর্তী ঘাঁটি থেকে রসদ আনা প্রায় অসম্ভব হয়ে যায়। সুলাইমান বুঝতে পারেন এই অবস্থায় দীর্ঘ অবরোধ টেনে নেওয়া মানে নিজের বাহিনীকে ঝুঁকিতে ফেলা। 14 অক্টোবর একটি চূড়ান্ত আক্রমণের চেষ্টা করা হয়। এটি ছিল শেষ সুযোগ, কিন্তু সেই আক্রমণও ব্যর্থ হয়। ভিয়েনা টিকে যায়। এই মুহূর্তে সুলাইমান একটি কঠিন বাস্তব সিদ্ধান্ত নেন, পিছু হটা। এটি কোনো পরাজয়ের আতঙ্কে নেওয়ার সিদ্ধান্ত নয়, বরং একজন কৌশলবিদের হিসেবে পদক্ষেপ। তিনি জানতেন আজ ভিয়েনা না পড়লেও অটোমান শক্তি ইউরোপের দরজায় পৌঁছে গেছে, আর ইউরোপ তা ভুলবে না। অটোমান বাহিনী শৃঙ্খলার সঙ্গে পশ্চাৎ অবসরণ করে, ভিয়েনা রক্ষা পায়, কিন্তু ভয় থেকে মুক্ত হয় না। এই অবরোধ প্রমাণ করে হ্যাবসবার্গদের রাজধানী অজেয় নয়। ভিয়েনার প্রাচীরের সামনে অটোমান অগ্রযাত্রা থেমে গিয়েছিল, কিন্তু সুলতান সুলাইমানের বিশ্বজয়ের স্বপ্ন থেমে যায়নি। ভিয়েনা থেকে ফিরে এসে সুলাইমান প্রথমেই যুদ্ধ নয়, স্থিতিশীলতা বেছে নেন। তিনি জানতেন একই সময় ইউরোপ এবং পারস্যের সঙ্গে সংঘর্ষ চালানো মানে সাম্রাজ্যকে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলা। তাই তিনি আগে পশ্চিম সীমান্তকে কূটনৈতিক ও সামরিকভাবে নিরাপদ করতে মনোযোগ দেন। হাঙ্গেরি তখনও অস্থির।
ইয়ানুস জাপুলিয়ের অবস্থান দুর্বল। 1532 সালে সুলাইমান আবার একটি বড় অভিযান নিয়ে ইউরোপে অগ্রসর হন। এই অভিযান ভিয়েনা দখলের জন্য নয়, বরং হ্যাবসবার্গদের শক্তি পরীক্ষা ও চাপের মধ্যে রাখার জন্য। অটোমান বাহিনী একাধিক দুর্গ দখল করে। ইউরোপ স্পষ্টভাবে বুঝে যায় ভিয়েনা রক্ষা পেলেও বিপদ শেষ হয়নি। এই চাপেই 1533 সালে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, ইস্তাম্বুল চুক্তি। এই চুক্তিতে হ্যাবসবার্গ সম্রাট চার্লস পঞ্চম কার্যত সুলাইমানকে সমমর্যাদার শাসক হিসেবে স্বীকার করেন। ফার্ডিনান্ড হাঙ্গারির রাজা হিসেবে অটোমান অনুমোদনের অধীনে থাকেন। এটি ছিল তলোয়ার ছাড়া জয়, কূটনীতির মাধ্যমে অর্জিত এক বিশাল বিজয়। এই পর্যায়ে এসে সুলাইমানের সামনে একটি বাস্তব পরিষ্কার হয়ে ওঠে। পশ্চিম সীমান্ত আপাতত নিয়ন্ত্রণে। ইউরোপকে তিনি সাময়িকভাবে স্থির করে রেখেছেন। এখন দৃষ্টি ফেরাতে হবে পূর্ব দিকে। পূর্বে তখন আরেকটি পুরনো প্রতিদ্বন্দ্বী শক্তি অপেক্ষা করছে, সাফাভি পারস্য। এটি কেবল ভূখণ্ডগত সংঘর্ষ নয়, এটি ছিল রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত দ্বন্দ্ব। সাফাভিরা শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে, আর অটোমান সাম্রাজ্য সুন্নি বিশ্বের নেতৃত্বের দাবিদার। এর মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাগদাদ এবং পূর্ব আনাতোলিয়ায় সাফাভি প্রভাব বাড়তে থাকে। সীমান্ত অঞ্চলে বিদ্রোহ উস্কে দেওয়া হয়। অটোমান প্রশাসন স্পষ্টভাবে বুঝতে পারে এই দ্বন্দ্ব আর এড়ানো যাবে না। কিন্তু সুলাইমান তাড়াহুড়ো করেননি। তিনি আগে নিশ্চিত করেন ইউরোপ পেছন থেকে আঘাত হানবে না। সৈন্য পুনর্গঠন করা হয়, রসদ জোগাড় হয়, পূর্বাঞ্চলে গভর্নরদের সতর্ক করা হয়। এটি ছিল একটি সুপরিকল্পিত প্রস্তুতির সময়। এই সময় সুলাইমান শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন মুসলিম খলিফা, যিনি জানেন কখন যুদ্ধ শুরু করতে হয় আর কখন অপেক্ষা করতে হয়। তার দৃষ্টিতে পারস্য অভিযান কোনো সীমান্ত সংঘর্ষ নয়, এটি হবে ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে চূড়ান্ত মোকাবিলা। ডানিউব থেকে দৃষ্টি সরে আসে টাইগ্রিস ইউফ্রেটিসের দিকে। অটোমান সাম্রাজ্যের মানচিত্রে এবার নতুন লক্ষ্য চিহ্নিত হয়, বাগদাদ, আজারবাইজান, পারস্যের হৃদয়ভূমি। 1534 সালের ঠিক আগে অটোমান দরবারে আর কোনো সন্দেহ নেই। ইউরোপ সাময়িকভাবে স্তব্ধ, কিন্তু অটোমান সাম্রাজ্যের দৃষ্টি এবার সম্পূর্ণভাবে ঘুরে গেছে পূর্ব দিকে। সাম্রাজ্য প্রস্তুত আরও একটি অভিযানের জন্য। পশ্চিম সীমান্ত নিরাপদ হওয়ার পর সুলতান সুলাইমান বুঝে যান এখন আর বিলম্বের সুযোগ নেই। সাফাভি পারস্যের সঙ্গে দ্বন্দ্ব শুধু সীমান্ত সমস্যা নয়, এটি ক্ষমতা, মতবাদ এবং মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্ন। এ সময় পারস্যের সিংহাসনে বসে আছেন শাহ তাহমাস প্রথম, একজন সতর্ক, ধৈর্যশীল কিন্তু কৌশলী শাসক। তিনি জানতেন খোলা যুদ্ধে অটোমানদের মুখোমুখি হওয়া মানে সরাসরি ধ্বংস ডেকে আনা। তাই তিনি বেছে নেন ভিন্ন পথ, পিছু হটা, ভূমি জ্বালিয়ে দেওয়া এবং অটোমান বাহিনীকে রসদহীন করে ফেলা। সুলাইমান এই বাস্তবতা বুঝেও অগ্রসর হন। 1534 সালে অটোমান বাহিনী পূর্ব আনাতোলিয়ায় আক্রমণ করে আজারবাইজানের দিকে এগিয়ে যায়। লক্ষ্য একটাই, সাফাভি প্রভাবের কেন্দ্রগুলোকে বিচ্ছিন্ন করা এবং মেসোপটেমিয়াকে স্থানীয়ভাবে অটোমান নিয়ন্ত্রণে আনা। পারস্য বাহিনী মুখোমুখি সংঘর্ষ এগিয়ে যায়। শহর খালি করা হয়, শস্য ভাণ্ডার ধ্বংস করা হয়, পানির উৎস নষ্ট করা হয়। অটোমান বাহিনী প্রতিটি ধাপে বুঝতে পারে এটি এমন এক যুদ্ধ যেখানে শত্রু উপস্থিত থেকেও অদৃশ্য। এই পরিস্থিতিতে সুলাইমান কৌশল পরিবর্তন করেন। তিনি সরাসরি পারস্যের অভ্যন্তরে ঢোকার বদলে দক্ষিণে মোড় নেন, টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার দিকে। কারণ এখানে একটি শহর ছিল যার নিয়ন্ত্রণ মানে শুধু ভূখণ্ড নয়, ধর্মীয় বৈধতা। 1534 সালের শেষের দিকে অটোমান বাহিনী বাগদাদে প্রবেশ করে। শহরটি কার্যত কোনো বড় যুদ্ধ ছাড়াই অটোমানদের হাতে চলে আসে। বাগদাদ ছিল সুন্নি বিশ্বের এক ঐতিহাসিক কেন্দ্র এবং আব্বাসীয় খিলাফতের প্রাক্তন রাজধানী। এখানেই সুলাইমান নিজেকে কেবল বিজয়ী সম্রাট নয়, বরং সুন্নি ইসলামের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বাগদাদ দখলের সঙ্গে সঙ্গে সুলাইমান সুন্নি ধর্মীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা করেন। শিয়া নিপীড়নের অভিযোগে সাফাভি প্রশাসনের অবসান ঘটান, শহরকে অটোমান প্রশাসনিক ব্যবস্থার অন্তর্ভুক্ত করেন। এটি ছিল সামরিক জয়ের চেয়ে অনেক বড়, এটি ছিল আইডিওলজিক্যাল বিজয়। 1535 সালে সুলাইমান আবার উত্তরের দিকে অগ্রসর হন, তাবরিজের দিকে। শহরটি দখল করা হয়, কিন্তু শাহ তাহমাস্প আবারও মুখোমুখি যুদ্ধে না গিয়ে পিছু হটে যান। শীত, দীর্ঘ সরবরাহ লাইন ও পারস্যের জ্বালাও পোড়াও কৌশল অটোমান বাহিনীর উপর চাপ বাড়িয়ে তোলে। সুলাইমান বুঝে যান এই মুহূর্তে পারস্যকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তিনি যা চেয়েছিলেন তার বড় অংশ ইতিমধ্যেই অর্জিত। মেসোপটেমিয়া অটোমানদের হাতে, বাগদাদ স্থায়ীভাবে অটোমান নিয়ন্ত্রণে,
সাফাভি পশ্চিম দিকে ঠেকিয়ে রাখা। 1535 সালের শেষ দিকে অটোমান বাহিনী শৃঙ্খলার সাথে পশ্চাৎ অপসরণ করে। এটি কোনো ব্যর্থতা নয়, বরং একটি সুপরিকল্পিত সীমা নির্ধারণ। শাহ তাহমাস্প বেঁচে থাকেন, সাফাভি রাষ্ট্র টিকে যায়, কিন্তু শক্তির ভারসাম্য স্পষ্টভাবে অটোমানদের পক্ষে ঝুঁকে পড়ে। এই যুদ্ধ প্রমাণ করে সুলাইমান শুধু যুদ্ধ জয় করতে চাননি, তিনি কি জয় করবেন এবং কোথায় থামবেন সেটাও জানতেন। পশ্চিমে ইউরোপ, পূর্বে পারস্য, দুই প্রান্তেই অটোমান সাম্রাজ্য এখন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পারস্য অভিমান থেকে ফেরার পর সুলতান সুলাইমানের দৃষ্টি ফেরে পশ্চিমের দিকে। এ সময় অটোমান সাম্রাজ্য ইতোমধ্যেই ইউরোপের পূর্ব সীমান্তে শক্ত অবস্থান অর্জন করেছে, কিন্তু ভূমধ্য সাগরের দিকে, বিশেষ করে মধ্য এশিয়া এবং নর্থ আফ্রিকার সৈকতরেখা তখনও অস্থির। এখানে খ্রিস্টান শক্তির সঙ্গে হানাহানি চলছিল। স্পেনীয় এবং ভেনিশিয়ান নৌবাহিনী প্রায়ই অটোমান বাণিজ্য পথ বাধাগ্রস্ত করত। সুলতান বুঝেছিলেন অটোমান সাম্রাজ্য কেবল স্থলভূমিতে নয়, সাগরের শক্তি নিয়ন্ত্রণে না আসলে পুরো শক্তি প্রতিষ্ঠা অসম্ভব। এই উপলব্ধিতেই তিনি বড় নৌসেনা অভিযানের নির্দেশ দেন। অভিযানটি পরিকল্পিত হয়েছিল দুই দিক থেকে: উত্তর আফ্রিকা এবং আলজিয়ার উপকূল নিয়ন্ত্রণ, মধ্য এশিয়া এবং ইতালিয়ান উপকূল পর্যন্ত সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা। নৌবাহিনীকে নেতৃত্ব দেন বাল্টালিরস ওয়াজিররা এবং গ্র্যান্ড অ্যাডমিরাল হাইরুদ্দিন বারবারোসা, যিনি তখনকার সময়ের ভূমধ্য সাগরের সবচেয়ে কৌশলী নাবিক। তার অধীনে ছিল শতাধিক বড় যুদ্ধজাহাজ, ছোট এবং দ্রুতগতির স্কাউটশিপ, কামান ও জনসাধারণের সৈন্যদের নিয়ে প্রস্তুত ফ্লিট অফ ফ্ল্যাঙ্কার্স। অভিযান শুরু হয় 1535-36 সালের শীতের শেষে। প্রথম লক্ষ্য ছিল উত্তর আফ্রিকার সমুদ্রবর্তী শহরগুলোতে ত্রিপলি, তিউনিস, আলজিয়ার। অটোমান নৌবাহিনী প্রতিটি শহরকে কেন্দ্র করে ঘেরাও ও আক্রমণ চালায়। শহরগুলো দখল হলে সেগুলো অটোমান প্রশাসনের অধীনে আসে এবং স্পেনীয়, ভেনিশিয়ান সমর্থিত কর্নিশ শক্তি ক্ষীণ হয়। সুলতান কেবল শহর দখল করেই থেমে থাকেননি, তিনি নৌসেনার মাধ্যমে ব্যাপক কৌশলগত উপকূল নিয়ন্ত্রণ নিশ্চিত করেন। এতে ভূমধ্য সাগরে অটোমান বাণিজ্য পথ নিরাপদ হয়, সমুদ্রপথের শত্রু আগ্রাসন হ্রাস পায়, নৌসেনার আধিপত্য অটোমান সাম্রাজ্যকে সামুদ্রিক শক্তির একটি প্রধান কেন্দ্র বানায়। এখন সুলতান একদিকে পারস্য সীমান্তে শান্তি স্থাপন করেছেন, অন্যদিকে ইউরোপের উপকূল থেকে ভূমধ্য সাগর নিয়ন্ত্রণ করছেন। এই দুই দিকের নিরাপত্তা নিশ্চিত করেছিল অটোমান সাম্রাজ্যকে পূর্ব পশ্চিম দুই প্রান্তে সমৃদ্ধ এবং শক্তিশালী অবস্থানে। ভূমধ্য সাগরের নৌসেনা অভিযান ইতিহাসের শুধু সামরিক অভিযান নয়, এটি প্রমাণ করে সুলাইমান শুধু স্থলভূমি বিজয়ী নয়, তিনি সমুদ্রেও কৌশলী সুলতান। 1536 সালের শেষে নৌসেনা অভিযান স্থিতিশীল হয়। অটোমান প্রশাসন নিশ্চিত হয় যে আফ্রিকান উপকূল ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো ভবিষ্যতেও নিরাপদ থাকবে। এই মুহূর্ত থেকে সুলাইমানের দৃষ্টি আবারও সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৃহত্তর রাজনৈতিক খেলায় কেন্দ্রীভূত হতে থাকে এবং তিনি প্রস্তুত হন নতুন চ্যালেঞ্জের জন্য, যা হবে পরবর্তী যুদ্ধ ও অভিযানের রূপে। এভাবেই 1536 সালের পর সুলতান সুলাইমানের দৃষ্টি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের সীমান্তে কেন্দ্রীভূত হয়। ভিয়েনা অবরোধের এবং ভূমধ্য সাগরের নৌসেনা অভিযানের পর অটোমান সাম্রাজ্য স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে, কিন্তু এই অঞ্চলগুলোতে নিয়মিত বিদ্রোহ ও অস্থিরতা থাকায় সীমান্ত রক্ষার জন্য নতুন কৌশল প্রয়োজন ছিল। সুলাইমান নির্দেশ দেন সার্বিয়া, বেলগ্রেড এবং আশেপাশের অঞ্চলে ছোট ছোট অভিযান পরিচালনা করতে। এই অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় বিদ্রোহ দমন করা, অটোমান প্রশাসনের উপস্থিতি শক্তিশালী করা এবং সীমান্তবর্তী দুর্গ ও শহরগুলোকে সুসংহত করা। সার্বিয়ায় অভিযান চলাকালীন সুলতানের বাহিনী কয়েকটি দুর্গ পুনর্দখল করে। স্থানীয় রাজা ও নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অটোমান প্রভাব নিশ্চিত করা হয়। যারা বিক্ষোভের চেষ্টা করে তাদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। এর মাধ্যমে স্থানীয় জনগণ বুঝতে পারে অটোমান সাম্রাজ্য নিয়মিত এবং সক্রিয়ভাবে তাদের নিরাপত্তা ও প্রশাসন নিয়ন্ত্রণ করছে। বেলগ্রেডের অঞ্চলে সীমান্তে নতুন দুর্গ নির্মাণ এবং পুরাতন দুর্গ মেরামত করা হয়। এখানেও ছোট সংঘর্ষ ঘটে, যেখানে বিদ্রোহীদের প্রতিরোধ ভেঙে দেওয়া হয়। সৈন্যরা শুধু যুদ্ধেই অংশ নেয়নি, তারা এলাকায় সরবরাহ লাইন, প্রশাসনিক কেন্দ্র এবং কর আদায়ের ব্যবস্থা নিশ্চিত করেছে। এই সময়ের ছোট অভিযানগুলো প্রমাণ করে সুলতান শুধুমাত্র বড় যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, তিনি স্থিতিশীল সীমান্ত, নিয়মিত প্রশাসন এবং স্থানীয় সমর্থন নিশ্চিত করার কৌশলও চালু করেছিলেন। প্রতিটি অভিযান, প্রতিটি দুর্গ পুনর্দখল, প্রতিটি বিদ্রোহ দমন সবই ছিল দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অটোমান প্রভাব নিশ্চিত করার অংশ।
এই ছোট অভিযানগুলোর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপে অটোমান প্রশাসনের প্রভাব সুদৃঢ় হয়, স্থানীয় বিদ্রোহের সুযোগ সীমিত হয় এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। সুলতান সুলাইমান এই সময়ে দেখেন যে শুধু বিজয় বা আক্রমণেই সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব নয়, সীমান্ত রক্ষণ, প্রশাসন ও স্থানীয় নিয়ন্ত্রণ বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ। এই নীতি পরে তার বড় অভিযানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অটোমান শক্তিকে আরও শক্তিশালী ও অপ্রতিরোধ্য করে তোলে। সংক্ষেপে বলতে গেলে 1540 থেকে 1547 সালের মধ্যে যে ঘটনাগুলো ঘটে তা হল সার্বিয়া, বেলগ্রেড, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং ট্রান্সিলভানিয়ায় ছোট অভিযান, স্থানীয় বিদ্রোহ দমন এবং অটোমান প্রশাসন ও প্রভাব নিশ্চিত করা, সীমান্ত দুর্গ মেরামত ও পুনর্নির্মাণ, প্রশাসনিক কর আদায়ের ব্যবস্থা শক্তিশালী করা এবং সৈন্য পুনর্গঠন, রসদ ও সরবরাহ ব্যবস্থা উন্নত করা। এছাড়াও স্থানীয় প্রশাসক এবং যোগ্য লোকদের নিয়োগ করে প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখায় সুলতান সুলেমান নজর দেন। এভাবেই সাম্রাজ্য গোছাতে থাকেন এই কিংবদন্তি সুলতান এবং সময়টা এসে পৌঁছায় 1548 সালের দিকে। 1548 সালের পরে সুলতান সুলাইমান পূর্ব সীমান্তে আবার সক্রিয় হন, পূর্ব সীমান্তে পারস্যের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে এবং পূর্ব দখলগুলি নিশ্চিত করতে তিনি দ্বিতীয় সাফাভি অভিযান শুরু করেন। শাহ তাহমাসপের সঙ্গে সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছিল। সুলতান বুঝেছিলেন পূর্বের সামরিক দখল শুধুই সামরিক শান্তি দেয়, কিন্তু পারস্যের প্রভাব স্থায়ীভাবে প্রতিহত করতে হলে নেতৃত্ব ও কৌশলগত আক্রমণ দরকার। তাই 1548 সালের শীতের শেষে অটোমান বাহিনী পূর্ব দিকে অগ্রসর হয়। এই সময় শাহজাদার মোস্তফা, যিনি সুলতানের বড় পুত্র এবং সেনাবাহিনীতে সক্রিয় অংশ নেন, এই অভিযানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোস্তফা কেবল কমান্ডার হিসেবে নয়, বরং সেনাবাহিনীর প্রশিক্ষণ, সরবরাহ এবং সামরিক কৌশল বাস্তবায়নে বিশেষ অবদান রাখেন। তিনি পূর্ব সীমান্তের দুর্গ এবং গুরুত্বপূর্ণ পথগুলোতে নজরদারি চালান, যাতে সাফাভি বাহিনী কোনো আক্রমণ বা সংঘর্ষ তৈরি করতে না পারে। অটোমান বাহিনীর এই অভিযানে টাবরিজ, আর্দাবিল এবং পারস্য সীমান্তবর্তী শহরগুলো পুনঃদখল করে। শাহজাদা মুস্তফার নেতৃত্বের ফলে এই অভিযান তুলনামূলকভাবে দ্রুত এবং কার্যকরী হয়। তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে দেখান কেবল সম্রাটের কৌশলী নয়, যুবরাজ ও সেনা কমান্ডারের দক্ষতাও সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। 1549 সালের মধ্যে অটোমান বাহিনী পূর্ব সীমান্তে কার্যত সাফাভির প্রভাবকে সীমিত করে এবং পারস্য সীমান্তে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয় এবং পারস্য সীমান্তে অটোমান আধিপত্য নিশ্চিত করেন এবং 1550 সালের দিকে দ্বিতীয় সাফাভি অভিযান শেষ হয়। 1552-53 সালের মধ্যে অটোমান বাহিনী বাগদাদ, তাবরিজ এবং অন্যান্য সীমান্তবর্তী শহরগুলোতে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে। প্রশাসনিক ব্যবস্থা, কর ব্যবস্থা এবং স্থানীয় শাসকদের নিয়োগের মাধ্যমে সুলতান সীমান্তকে স্থিতিশীল রাখেন। 1554 সালের দিকে সুলতান একটি চূড়ান্ত কৌশল নেন। তিনি স্থলসেনা ও নৌসেনার সমন্বয়ে পারস্য সীমান্তে সুনির্দিষ্ট ঘেরাও এবং দুর্গ সংহতি অভিযান পরিচালনা করেন। এর ফলে পারস্য বাহিনী বড় আক্রমণে অংশ নিতে সক্ষম হয় না, সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়, অটোমান সাম্রাজ্যের পূর্ব সীমান্ত শক্তিশালী হয়। 1555 সালে এই চূড়ান্ত অভিযান শেষ হয়। এরপর 1566 সালে সুলেমান বড় এক সামরিক অভিযান শুরু করেছিলেন হাঙ্গেরির বিরুদ্ধে। এটি ছিল তার শেষ বড় অভিযান। যুদ্ধে অংশগ্রহণের সময়ই তার শরীর অনেক দুর্বল হয়ে যায়। 3 মহাদেশ শাসন করা সুলতান সুলেমান এখন বৃদ্ধ, জীবন কাব্যের অন্তিম সময় পার করছেন। 70 বছর বয়সে অসুস্থ শরীর নিয়েও তিনি সিদ্ধান্ত নেন শেষবারের মতো সেনাবাহিনীর সামনে দাঁড়াবেন এবং তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যেখানে যুদ্ধ পুরো দমে শুরু হলো। চারদিকে কামানের গর্জনে আকাশ কেঁপে উঠছিল। তাঁবুর ভেতরে শুয়ে থাকা বৃদ্ধ সুলতান প্রতিদিন যুদ্ধের খবর নিতেন। তিনি আর ঘোড়ায় চড়তে পারেন না, তবু মন পড়ে থাকে যুদ্ধক্ষেত্রে। এভাবেই যুদ্ধ চলাকালীন এক নিঃশব্দ ভোরে অটোমান শিবিরে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদায়ক মুহূর্ত। সুলতান সুলেমান আর বেঁচে নেই। একটি খবর পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারত, কিন্তু সেই সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে মহান ভিজিয়ার ও সেনাপতিরা গোপনে সিদ্ধান্ত নেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সুলতানের মৃত্যুর কথা লুকিয়ে রাখা হবে। এই অভিযানে সুলতান সুলেমানের সেই ঐতিহাসিক ভাষণের কয়েকদিনের মধ্যেই অটোমান মুসলিম বাহিনী বিজয় অর্জন করে, আর অন্যদিকে মহান বিজেতা মুসলিম জাহানের খলিফা সুলতান সুলাইমান পৃথিবী থেকে বিদায় নেন। তার ইতিহাস আজও এক মহাকাব্য। এই কিংবদন্তির নাম আজও মানুষের হৃদয়ে।
তার মৃত্যুর মাধ্যমে একটি যুগের শেষ হয়। এভাবেই সুলতান সুলেমান ইতিহাসের পাতায় অমলিন হয়ে রয়েছেন।